আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টরের এমসিকিউ গুলো সলভ করব। ভেক্টর যে অধ্যায়টা আছে, ভেক্টরের বিগত বছরে পরীক্ষায় আসা 50টা এমসিকিউ সলভ করব। ফাইনাল পরীক্ষার জন্য হচ্ছে এমসিকিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকেই কি করি যে থিওরি করি, ম্যাথ করি, সিকিউ সলভ করি, বাট এমসিকিউ গুলোকে এতটা গুরুত্ব দেওয়া হয় না, আলাদা করে পড়া হয় না। এটা কিন্তু একটা বিরাট সমস্যা। এমসিকিউ যদি তুমি ভালো না করো তাহলে কোনো পরীক্ষায় তুমি A+ পাবা না। বুঝতে পারছো? এমসিকিউ এর মার্কটাকে যদি তুমি এক্সক্লুড করো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা অবশ্যই অসম্ভব। এই জন্য কি করতে হবে, এমসিকিউ গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো আমরা হচ্ছে আজকে ভেক্টর চ্যাপ্টারটা সিলেক্ট করছি, কারণ হচ্ছে ভেক্টর থেকে প্রতি বছর পরীক্ষায় 3টা থেকে 4টা এমসিকিউ আসে। ঠিক আছে? এই চ্যাপ্টারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং কি বলে, কিছু ইনোভেটিভ টাইপের এমসিকিউ করা যায় এখান থেকে, একটু এদিক সেদিক ঘুরে পেঁচায় করা যায় আর কি। এই জন্য এমসিকিউ থেকে ভেক্টর থেকে এমসিকিউ সিলেক্ট করা টিচারদের খুবই ফেভারিট টপিক। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখি আগে এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন জিনিস থেকে এমসিকিউ আসে। ফার্স্টে দেখো এখানে আছে ভেক্টরের প্রকারভেদ। প্রকারভেদ হচ্ছে মানে কয়টা টাইপের ভেক্টর আছে, স্বাধীন ভেক্টর, মুক্ত ভেক্টর, হাবিজাবি, এগুলা থেকে এমসিকিউ কোশ্চেন আসে। তারপর লব্ধি সূত্র থেকে, বিশেষ করে ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র থেকে তো এমসিকিউ হবেই। ত্রিভুজ সূত্র থেকে এমসিকিউ আসে কিন্তু, হ্যাঁ। তারপর হচ্ছে লম্ব উপাংশ, লম্ব উপাংশ থেকে এমসিকিউ আসে। তার পাশাপাশি লম্ব উপাংশের সাথে আরেকটা জিনিস থেকে এমসিকিউ আসে, লম্ব উপাংশের সাথে রিলেটেড, সেটা হচ্ছে এই কি বলে, লন রুলার। লন রুলার থেকেও কিন্তু এমসিকিউ কোশ্চেন হয়। ওকে, সো লন রুলার, তারপরে হচ্ছে নৌকার গুণ, নৌকার গুণ টানা থেকে এমসিকিউ কোশ্চেন আসে। তারপরে হচ্ছে ডট ক্রস, তারপরে আছে বৃষ্টি ছাতা, তারপরে হচ্ছে ক্যালকুলাস, এগুলা থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসে। ক্যালকুলাস হচ্ছে ওই যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলো। ওকে, সো এই সবগুলো টপিকই আমরা দেখবো আস্তে আস্তে। আমরা সবগুলার থিওরি প্রথমে আলোচনা করব, তারপরে হচ্ছে বোর্ড বই থেকে হচ্ছে এমসিকিউ দেখাবো যে এমসিকিউ কি কি টাইপের কোয়েশ্চেন হয়। ওকে, তারপরে আচ্ছা দেখো আমরা এখান থেকে শুরু করি। ফার্স্টে হচ্ছে ভেক্টরের প্রকারভেদ। তার মধ্যে খেয়াল করে আমি এখানে লিখে রাখছি কি কি টাইপের ভেক্টর হইতে পারে, কি কি টাইপের ভেক্টর হইতে পারে। দেখো, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, নাল বা শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য। এটা একটু একটু খাতা কলম নিয়ে বসো, একটু খাতা কলম নিয়ে বসো, আমি যে তথ্যগুলো দিব তথ্যগুলো একটু খাতায় লিখো। ভেক্টর বিভিন্ন প্রকারের হইতে পারে, তার মধ্যে এখানে মনে হয় লিখি নাই, একটা হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর মানে কি, এটা এটা যদি আমি একটা ভেক্টর বলি, তাহলে এই ভেক্টরের এটা হচ্ছে আদি বিন্দু, আর এটা হচ্ছে কি প্রান্ত বিন্দু, বিটা হচ্ছে প্রান্ত বিন্দু। এখন যেই ভেক্টরের আদি বিন্দু এবং প্রান্ত বিন্দু ফিক্সড, আদি বিন্দু এবং প্রান্ত বিন্দু ফিক্সড, সেটাকে বলা হয় কি সীমাবদ্ধ ভেক্টর। কি ভেক্টর বলে? সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর। আর যেটাকে নাড়াচাড়া করা যায় সেটা হবে কি তোমার মুক্ত ভেক্টর আছে। আমি আরেকটা পেজে যাই, পেজে গিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা যে জিনিস শিখবো সেটা হচ্ছে ভেক্টরের কি কি টাইপের ভেক্টর আছে, টাইপস অফ ভেক্টর। ওকে, টাইপস অফ ভেক্টর, কি কি টাইপের ভেক্টর আছে। একটু খাতায় লিখো, একটু খাতা কলম নিয়ে বসো। আশা করি এটার পরে তোমার হচ্ছে ভেক্টর থেকে এমসিকিউ এ কোনো প্রবলেম হবে না, তুমি সবগুলো এমসিকিউ সলভ করতে পারবা। তো টাইপস অফ এমসিকিউ এ আমি হচ্ছে এরপরে বই থেকে সরাসরি বিগত বছরের প্রশ্ন দেখাবো। ঠিক আছে? তো প্রথমে 1 নম্বরে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে স্বাধীন ভেক্টর। একটা হচ্ছে স্বাধীন, স্বাধীনের আরেকটা নাম হচ্ছে মুক্ত ভেক্টর, আর আরেকটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। একটা হচ্ছে স্বাধীন ভেক্টর, আর একটা হচ্ছে কি ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর। স্বাধীন ভেক্টর কাকে বলে? এই যে এটা একটা ভেক্টর আঁকাইলাম, এই মাথা হচ্ছে এ, এই মাথা হচ্ছে বি। যদি এ এবং বি বিন্দু ফিক্সড হয়, অর্থাৎ এই ভেক্টরকে যদি নাড়াচাড়া করা না যায়, নাড়াচাড়া করা না যায়, তাহলে সেই ভেক্টরকে বলবো আমি কি ধরনের ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর। যদি ভেক্টরের আদিবিন্দু এবং প্রান্তবিন্দু ফিক্সড না হয়, অর্থাৎ এদেরকে স্থানান্তর করা যায়, তাহলে সেই ভেক্টরকে বলা হবে স্বাধীন বা মুক্ত ভেক্টর। আশা করি ক্লিয়ার এই দুইটা, স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর। তারপরে আসি নাল ভেক্টর। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাল ভেক্টর, তার অপোজিট হচ্ছে সঠিক ভেক্টর। নাল ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের, একটু খাতায় লিখতে হবে, যে ভেক্টরের মান শূন্য। নাল ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য। আরেকটা ইম্পর্টেন্ট মিসকনসেপশন হচ্ছে, অনেকে বলে যে নাল ভেক্টরের কোনো দিক নাই। কথাটা সঠিক না, নাল ভেক্টরের দিক আছে।
আমি লিখে দিচ্ছি, নাল ভেক্টরের দিক আছে, অবশ্যই দিক আছে, দিক না থাকলে সেটা ভেক্টর হবে না। নাল ভেক্টরের দিক আছে, কিন্তু সমস্যা হইল দিকটা সুনির্দিষ্ট নয়, অর্থাৎ কোন দিকে আছে সেটা আমরা জানি না, দিকটা সুনির্দিষ্ট নয়। দিক আছে এটা কনফার্ম, মনে করো একটা লোকের কাছে কত টাকা আছে সেটা জানি না, বাট টাকা যে আছে সেটা কনফার্ম, এরকম অবস্থা আর কি। যে নাল ভেক্টরের অবশ্যই কি আছে, দিক অবশ্যই আছে, নাল ভেক্টরের দিক অবশ্যই আছে, কিন্তু কোন দিকে আছে সেটা আমরা জানি না। এটা হলো নাল ভেক্টর নিয়ে ইনফরমেশন। তার পাশাপাশি আরেকটা ইনফরমেশন লিখে রাখো নাল ভেক্টর সম্পর্কিত, সেটা হচ্ছে নাল ভেক্টর কিভাবে পাওয়া যায়। আচ্ছা, তার পাশে আচ্ছা খেয়াল করো, সঠিক ভেক্টরের কথা বলি নাই। সঠিক ভেক্টর মানে কি, যেটা নাল নয় সেটাকে সঠিক ভেক্টর বলে, অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য নয়, যে ভেক্টরের মান শূন্য নয়, যে ভেক্টরের মানটা কি শূন্য নয় সেটাই হচ্ছে সঠিক ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য নয় সেটাই হচ্ছে কি ভেক্টর, সঠিক ভেক্টর। ওকে, আচ্ছা, তাহলে নাল ভেক্টর গেল, সঠিক ভেক্টর গেল। টোটাল আমরা কিন্তু চারটা শিখে ফেলছি, স্বাধীন, সীমাবদ্ধ, নাল, সঠিক। তারপরে আসি দেখো সমান ভেক্টর। এটা হচ্ছে সমান ভেক্টর, একটা হচ্ছে বিপরীত ভেক্টর। তো আগে আমি সমান ভেক্টর নিয়ে কথা বলি। দেখো সমান ভেক্টর, দুইটা ভেক্টর কখন সমান হবে, সমান হওয়ার শর্ত, এক নাম্বার হচ্ছে একই জাতের দুইটা ভেক্টর হইতে হবে। যেমন একটা ত্বরণ আর একটা বেগ, এই দুইটা ভেক্টর কখনোই সমান হইতে পারবে না, তাহলে একই জাতের হইতে হবে। সমান ভেক্টর হওয়ার জন্য কি হতে হবে, ভেক্টর একই জাতের হতে হবে। ওকে, একই জাতের বলতে দুইটা ভেক্টর যদি বেগ হয় অথবা দুইটাই ত্বরণ হয়, তাহলে আমি বলতে পারবো যে সমান নাকি অসমান। বাট একটা যদি বেগ হয় একটা যদি ত্বরণ হয়, তাহলে এই দুইটাকে কম্পেয়ারই করা যাবে না। তাহলে একই জাতের ভেক্টর হইতে হবে। দুই নম্বর কথা হচ্ছে খালি একই জাতের হইলেই হবে না, মান সমান হইতে হবে। দুইটা ভেক্টরের মান কি হইতে হবে, সমান হইতে হবে। মান সমান হইতে হবে, দিক সমান হইতে হবে। মান সমান হইতে হবে, দিক সমান হইতে হবে। কিরকম খেয়াল করো, দুইটা সমান ভেক্টর আমি আঁকতেছি। দেখো এইটা হচ্ছে, আমি বললাম একটা ভেক্টর যেটা হচ্ছে এ, এইটা হচ্ছে আর একটা ভেক্টর যেটাকে আমি বললাম হচ্ছে বি। এ ভেক্টরের মান হচ্ছে, এ ভেক্টরের মান হচ্ছে 5, বি ভেক্টরের মান হচ্ছে 3। তাহলে মান সমান হয় নাই, তাহলে এই দুইটা অবশ্যই সমান ভেক্টর নয়। অবশ্যই কি নয়, সমান ভেক্টর নয়। বোঝা গেল? তারপরে খেয়াল করো, আমি যদি বলি যে আমার কাছে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে যে এ ভেক্টর, তার পাশে আরেকটা হচ্ছে খেয়াল করো বি ভেক্টর। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে কি বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে খেয়াল করো, আমি বলতেছি যে এ ভেক্টরের মান 5 একক, বি ভেক্টরের মানও কত, 5 একক। তার মানে এ এবং বি দুইটার মান সেম, এ এবং বি দুইটার মান সেম। তাহলে শুধু মান সেম, খেয়াল করো। এবং আমি বলতেছি যে এ এবং বি এরা দুইটা একই জাতের, তাহলে একই জাতের হয়েছে, মান সমান হয়েছে, দিক কি সমান হয়েছে না, একটা সামনের দিকে একটা কোন দিকে, পেছনের দিকে, তাহলে দিক সমান হয় নাই, সুতরাং এরাও কি সমান নয়, এরাও কি সমান ভেক্টর নয়। বোঝা গেল? তাহলে সমান কখন হবে, তাহলে সমান হওয়ার শর্ত কি, সমান হওয়ার শর্ত হচ্ছে, খেয়াল করো দুইটা ভেক্টর, মনে করো যে আমি একটা ভেক্টর দিলাম এই যে এদিকে, এটা হচ্ছে আমার এ ভেক্টর, যেটার মান মনে করো যে হচ্ছে 3, আর একটা ভেক্টর হচ্ছে একই দিকে আছে, এটা হচ্ছে আমার বি ভেক্টর, যেই ভেক্টরের মানটাও হচ্ছে 3। তাহলে এখন তুমি খেয়াল করো, এদের মান সমান, এদের দিক সমান, মান সমান হয়েছে, দিক সমান হয়েছে, একই জাতের হয়েছে, সুতরাং এখন এদেরকে আমি সমান ভেক্টর বলতে পারবো। এদেরকে আমি এখন সমান ভেক্টর বলতে পারবো। বুঝা গেল? তাহলে সমান ভেক্টর হইতে হলে কি কি হইতে হবে, একই জাতের হইতে হবে, মান সমান হইতে হবে, দিক সমান হইতে হবে, তাহলে সেটাকে কি বলা যাবে, সমান ভেক্টর বলা যাবে। ক্লিয়ার? সমান ভেক্টর আইডিয়া ক্লিয়ার হয়েছে? তাহলে সমান ভেক্টরের এই কথাগুলো লিখে রাখবা যে কখন সমান ভেক্টর হবে। ওকে, আচ্ছা। তারপরে সমান ভেক্টরের পাশে আমার আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। সমান ভেক্টরের পরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অপোজিট ভেক্টর বা বিপরীত। বিপরীত ভেক্টর। ওকে, এখন খেয়াল কর বিপরীত ভেক্টর কিভাবে হবে। আগের মতোই বিপরীত ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে একই জাতের হতে হবে, মান সমান হতে হবে, দিকটা আগে সমান হইতো, এখন দিক বিপরীত হতে হবে। দিক আগে কিরকম ছিল, সমান ছিল, এখন দিকটা কিরকম হইতে হবে, বিপরীত হইতে হবে। যেমন এক্সাম্পল দেখে আমি, যে মনে করো এটা হচ্ছে আমার এ ভেক্টর, এ ভেক্টরের মান হচ্ছে ধরো 8 একক, এটা হচ্ছে আমার বি ভেক্টর,
বি ভেক্টরের মানটাও হচ্ছে 8 একক। তাহলে খেয়াল করো তো, একই জাতের হয়েছে, মান সমান হয়েছে, দিক কোথায়, একটা সামনে আর একটা কোথায়, পেছনের দিকে, তার মানে দিক বিপরীত হয়েছে। তাহলে এ এবং বি কে কি বলা যাবে? বিপরীত ভেক্টর বলা যাবে। এ এবং বি কে কি বলা যাবে? বিপরীত ভেক্টর বলা যাবে। এখন মনে রাখতে হবে আরেকটা ইম্পর্টেন্ট নোট, এটা খাতায় লিখে রাখো, ইম্পর্টেন্ট নোট। কোনো একটা ভেক্টর, একটা মেইন ভেক্টর প্লাস তার বিপরীত ভেক্টর, মেইন ভেক্টরকে তার বিপরীত ভেক্টরের সাথে যদি যোগ করা হয়, মেইন ভেক্টরকে তার বিপরীত ভেক্টরের সাথে যোগ করা হলে নাল ভেক্টর পাওয়া যায়। নাল ভেক্টর পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছি এখানে, ঠিক আছে? এটা হচ্ছে, এটা লিখে রাখো। কখন নাল ভেক্টর হবে, কখন নাল ভেক্টর হবে, কখন নাল ভেক্টর হবে? কোনো একটা ভেক্টরকে, কোনো একটা ভেক্টর কি বলে, কোনো একটা মেইন ভেক্টর তার সাথে যখন আমরা, কোনো একটা মেইন ভেক্টর তার সাথে যখন আমরা, কোনো একটা মেইন ভেক্টরের সাথে যখন তার বিপরীত ভেক্টরটা যোগ করব তখন কি পাওয়া যাবে? নাল ভেক্টর। যেমন আমাদের এই ক্ষেত্রে এ এবং বি কি বিপরীত ভেক্টর না? তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কি? নাল ভেক্টর। নাল ভেক্টরের মাথায় এরকম জিরো ভেক্টর দেওয়া হয় অথবা জাস্ট জিরো লেখা হয়, ঠিক আছে? তাহলে মেইন ভেক্টরের সাথে বিপরীত ভেক্টর যোগ করলে কি পাওয়া যায়? মেইন ভেক্টরের সাথে বিপরীত ভেক্টর যোগ করলে নাল ভেক্টর পাওয়া যায়। মেইন ভেক্টরের সাথে বিপরীত ভেক্টর যোগ করলে নাল ভেক্টর পাওয়া যায়, মনে থাকবে? এই যে এটাই হচ্ছে নাল ভেক্টর রিলেটেড আর একটা ইনফরমেশন, এটা এখানে লিখে রাখবো। ওকে, আচ্ছা, এখন এটাকে একটু আলাদা করে রাখি, এটাকে একটু আলাদা করে রাখি, এটা আমার কাজে লাগবে। এটা কোথায় লিখে রাখবা? এটা হচ্ছে নাল ভেক্টর যেখানে লিখছো বা বিপরীত ভেক্টর যেখানে লিখছো, এই দুটো কিন্তু একই জাতের তথ্য, নাল ভেক্টরের সাথে রিলেটেড এটা। ওকে, তাহলে নাল ভেক্টর তৈরি করার বুদ্ধি কি? একটা মেইন ভেক্টর তার সাথে তার বিপরীত ভেক্টরকে যোগ করে দিলেই আমরা নাল ভেক্টর পেয়ে যাই। ওকে, ক্লিয়ার? ওকে, গেল। তাহলে আমরা কয়টা ভেক্টর শিখলাম এখন পর্যন্ত? স্বাধীন ভেক্টর শিখছি, সীমাবদ্ধ ভেক্টর শিখছি, সমান ভেক্টর তার সাথে হচ্ছে বিপরীত ভেক্টর শিখছি। ওকে, এখন আসো সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর। সদৃশ বিসদৃশ, সদৃশ বিসদৃশ, খুবই সহজ জিনিস। সদৃশ, তারপর আমি একসাথে লিখে দিই, বিসদৃশ, তারপরে হচ্ছে বিপ্রতীপ। সদৃশ, বিসদৃশ, বিপ্রতীপ। সদৃশ ভেক্টর কি? একই জাতের দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, মান সমান হইতে হবে, নট নেসেসারি, দুইটা যদি একই দিকে থাকে তাহলে সদৃশ, একটা সামনের দিকে আর একটা পেছনের দিকে তাহলে বিসদৃশ। তাহলে সদৃশ মানে একই দিকে, বিসদৃশ মানে বিপরীত দিকে। সদৃশ মানে কি? একই দিকে, বিসদৃশ মানে বিপরীত দিকে, একই দিকে। বিসদৃশ মানে কি? বিপরীত দিকে। তারপরে আসো বিপ্রতীপ। বিপ্রতীপ কখন হবে? এটা একটা ইম্পর্টেন্ট কথা। বিপ্রতীপ কখন হবে? দেখো, এই হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে আমার এ ভেক্টর। এই এ ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর পাওয়া যাবে যখন, ধরো এ ভেক্টরের মান হচ্ছে 5, এখানে আমি আরেকটা ভেক্টর রাখলাম, যেই ভেক্টরের মানটা হচ্ছে, এটা হচ্ছে বি ভেক্টর, যেই ভেক্টরের মানটা হচ্ছে 1/5, বুঝা গেল? আগেরটা ছিল এ ভেক্টর মান কত? 5, আর বি আর একটা ভেক্টর যেটার মান হচ্ছে 1/5, মানে কি? উল্টা, উল্টানো মানে বিপ্রতীপ। তাহলে এ এবং বি কে একটাকে আরেকটার বিপ্রতীপ বলা যাবে, বোঝা গেল? এ এবং বি কি ধরনের ভেক্টর হবে তাহলে? বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। তার মানে একটার মান আরেকটার ইনভার্স, একটার মান আরেকটার গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত। তাহলে একটা ভেক্টরের মান যদি, দেখো আমি তোমাকে একটা এমসিকিউ এখান থেকে বলি, দেখো এ এবং বি তোমাকে বলে দিছে যে তারা বিপ্রতীপ ভেক্টর, তারপরে তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিছে এ ভেক্টরের মান যদি এক্স হয় তাহলে বি ভেক্টরের মান কত হবে? এটা তোমার কাছে কোশ্চেন করছে, বলো তো পারবা কিনা? যেহেতু বলে দিছে যে এরা বিপ্রতীপ, যেহেতু তোমাকে বলে দিছে এরা বিপ্রতীপ, তার মানে কি? একটা আরেকটার ইনভার্স হবে। তাহলে এর মান যদি এক্স হয় তাহলে বি এর মান কত হবে? 1/x। বুঝতে পারছো? এগুলা থেকেই এমসিকিউ বানানো হয়। ওকে, ক্লিয়ার? তাহলে গেল সদৃশ, বিসদৃশ, বিপ্রতীপ। তারপরে আসো একক ভেক্টর। এগুলো নিয়ে বহুত পড়াশোনা করছো, একক ভেক্টর, একক ভেক্টর। ওকে, আচ্ছা, এখন একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলা হয়। একক ভেক্টর কিভাবে বের করা যায়? একক ভেক্টর প্রকাশ করা হয় যে মাথায় এভাবে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, মেইন ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, মেইন ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, এটাই কি? একক ভেক্টর। মেইন ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান ভাগ করলে কি পাওয়া যায়? একক ভেক্টর পাওয়া যায়। যেমন আমি তোমাকে একটা একক ভেক্টর মান কত? মান হচ্ছে এক একক, একক ভেক্টর মান এক একক। এটা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ হয়, আমি দেখাবো। একক ভেক্টর মান হয় এক একক এবং দিক কোন দিকে হয়?
দিক এ ভেক্টরের দিকে বা মেইন যেটা ছিল তার দিকে, দিক হবে এ ভেক্টরের দিকে। এখন দেখো তো আমি এখান থেকে তোমাকে একটা এমসিকিউ বলি, তুমি পারো কিনা দেখো তো, খেয়াল করো। আমাকে বলা আছে যে বি ভেক্টর যেটা, এই যে বি ক্যাপ দেওয়া আছে, বলছে 1/4 i ক্যাপ প্লাস ধরো এটাকে কি লেখা যায়, 1/4 i ক্যাপ, তারপরে বললো যে এম জে ক্যাপ প্লাস হাফ কে ক্যাপ। বলছে এম এর মান কত হলে বি একটি একক ভেক্টর হবে, এটা দেওয়া আছে, দিয়ে বলছে যে এম এর মান কত হলে, বা তোমাকে প্রশ্ন করবে যে এটাই দেওয়া আছে, দিয়া বলছে যে এম এর মান কত। অথবা বলতে পারে বি একক ভেক্টর হলে হলে এম কত। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ইভেন সিকিউ 2 মার্কের জন্য এটা জিজ্ঞেস করতে পারে। এখন খেয়াল করো, যেহেতু এটা একক ভেক্টর, যেহেতু এটা একক ভেক্টর তার মানে এটার মান কত, যেহেতু এটা একক ভেক্টর তার মানে এটার মান কত, তার মানে এটার মান হচ্ছে 1 ইউনিট। যেহেতু এটা একক ভেক্টর তার মানে এটার মান হচ্ছে কত, 1 একক। তাহলে আমি কি বলতে পারি দেখো তো, খেয়াল করো, বি ভেক্টরের মান ইকুয়াল টু কি হবে, বি ভেক্টরের মান ইকুয়াল টু কত হবে, মান কিভাবে বের করতে হয়, আই এর সহগ, যে কোনো ভেক্টরের মান বের করতে হয় আই এর সহগের স্কয়ার প্লাস জে এর সহগের স্কয়ার প্লাস কে এর সহগের স্কয়ার তার উপরে রুট, তাই তো, এভাবেই তো মান বের করতে হয়। এবং যেহেতু এটা একক ভেক্টর তার মানে এটার মান কত হবে 1, উভয় পক্ষে যদি স্কয়ার করে দিই তাহলে 1 স্কয়ার করলে 1 থাকবে, এখান থেকে আসবে 1/16 প্লাস এখান থেকে আসবে এম স্কয়ার প্লাস এখান থেকে আসবে 1/4। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এম এর মান বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো কিনা, ক্লিয়ার, বোঝা গেল কিভাবে হচ্ছে আমরা একক ভেক্টর তথ্য থেকে যে কোনো একটা অজানা রাশির মান আমরা বের করতে পারি। ওকে, তাহলে এটা গেল একক ভেক্টর থেকে কথাবার্তা। তারপরে একক ভেক্টর, এই যে এটা হচ্ছে ফর্মুলা, একক ভেক্টর ফর্মুলা, এ ভেক্টর ইকুয়াল টু মেইন ভেক্টর ডিভাইডেড বাই সেই ভেক্টরের মান, মেইন ভেক্টর ডিভাইডেড বাই সেই ভেক্টরের মান, বাট এর ভ্যালু 0 হইতে পারবে না, উপরে নিচে কোনো জায়গায় 0, নাল ভেক্টর এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ওকে, আচ্ছা, গেল একক ভেক্টরের কথা। তারপরে হচ্ছে আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর কাকে বলে, আয়ত একক ভেক্টর কাকে বলে, যেগুলো এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যেসব একক ভেক্টর থাকে। ঠিক আছে, তাহলে স্থানাঙ্ক ব্যবস্থার প্রতিটি অক্ষ বরাবর, স্থানাঙ্ক ব্যবস্থার প্রতিটি অক্ষ বরাবর যেসব একক ভেক্টর থাকে তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। কেন আয়ত বলা হয়, প্রত্যেকটা একক ভেক্টর একটার সাথে আরেকটা 90 ডিগ্রি কোণে থাকে, প্রত্যেকটা একক ভেক্টর একটার সাথে আরেকটা কিরকম থাকে, 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে আয়ত একক ভেক্টর কোনগুলা, এই যে আই জে কে, এগুলাকে বলা হয় আয়ত একক ভেক্টর। ক্লিয়ার, কেন আয়ত বলা হয়, কারণ এগুলা প্রত্যেকটার সাথে প্রত্যেকটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আয়ের সাথে যে 90 ডিগ্রি, জে এর সাথে কে 90 ডিগ্রি, কে এর সাথে আই 90 ডিগ্রি, কে এর সাথে জে 90 ডিগ্রি, সবগুলোর সাথে অ্যাঙ্গেল কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। তাহলে এটা গেল আয়ত একক ভেক্টর। তারপরে আসি আমি, আর কি আছে, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, অবস্থান ভেক্টর আর। খেয়াল করো, আমাকে এটা হচ্ছে আমার এক্স অক্ষ মনে করো, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে, এখন আমাকে কোনো একটা, এখানে আমার হচ্ছে একটা পয়েন্ট আছে, এখানে হচ্ছে আর একটা পয়েন্ট আছে মনে করো, এটা হচ্ছে আমার ও মূল বিন্দু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 2, 1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 2, 4। তাহলে এ বিন্দুতে, এ বিন্দুর অবস্থান ভেক্টর, খেয়াল করো এখান থেকে আমি কিন্তু অবস্থান ভেক্টরটা বের করব, এ বিন্দুর অবস্থান ভেক্টর, স্থানাঙ্ক থেকেই অবস্থান ভেক্টর বের করা যায়। এ বিন্দুর, দেখো আমি কিভাবে লিখতেছি দেখো, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এই চিত্রগুলো খাতায় আঁকবা। এ বিন্দুর অবস্থান ভেক্টর, কেন্দ্র থেকে এ বিন্দুতে যাওয়ার জন্য কোন ভেক্টর লাগবে, তোমার ও এ ভেক্টর লাগবে। তাহলে এটাকে বলতেছি আমি ও এ ভেক্টর, ও এ ভেক্টর ইকুয়াল টু, ইকুয়াল টু কি হবে, ও এ ভেক্টর ইকুয়াল টু কি হবে। অথবা এটাকে আমি এইভাবে বলতে পারি যে অবস্থান ভেক্টরকে আর দিয়ে প্রকাশ করা হয় এ বিন্দুর, এই কারণে আর এ। ঠিক আছে, ইকুয়াল টু কি হবে, এই যে এগুলো আছে না, প্রথমটা হচ্ছে এক্স এর সহগ, পরেরটা হচ্ছে ওয়াই এর, পরেরটা হচ্ছে জেড এর, এগুলোর সামনে জাস্ট আই জে কে যোগ করে দিবা, আই জে কে। তার মানে প্রথমটার জন্য 3i প্লাস 2j, কে এর জন্য হবে প্লাস। বোঝা গেল, এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। সিমিলারলি আমি কি বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে পারবো না, বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ও বি ইকুয়াল টু কি লেখা যাবে, আবার আর বিও লেখা যাবে, এই যে এটার সাথে আই জে কে, তার মানে 1i মানে জাস্ট আই প্লাস 2j
প্লাস কি 4k। বোঝা গেল? ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে। ওকে, এখন খেয়াল করো, তাহলে এ বিন্দু এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর পাওয়া গেল। তাহলে বুঝছো কিভাবে অবস্থান ভেক্টর বের করতে হয়? অবস্থান ভেক্টর বের করতে পারবে না? ওকে, ডান। এখন অবস্থান ভেক্টরের খেয়াল করো, অবস্থান ভেক্টর থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সরণ ভেক্টর। কি ভেক্টর? সরণ ভেক্টর। সরণ ভেক্টর, সরণ ভেক্টর সবসময় মনে রাখবা। দেখো, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর শেষ মাইনাস আদি। সরণ ভেক্টর পাওয়া যায় কই থেকে? শেষ মাইনাস আদি ইকুয়াল টু সরণ। শেষ মাইনাস আদি ইকুয়াল টু সরণ ভেক্টর। শেষ মাইনাস আদি ইকুয়াল টু কি? সরণ ভেক্টর। এখন খেয়াল করো তো, আমাদের এই যে এখান থেকে মনে করো প্রথমে একটা বস্তু ছিল এ তে, পরে এ থেকে সে গেছে কোথায়? প্রথমে ছিল হচ্ছে এ বিন্দুতে, তারপরে এ থেকে গেছে কোথায়? বি তে। তাহলে গেছে কই থেকে কই? এ থেকে বি তে। তাহলে এ বি যে ভেক্টরটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো সরণ ভেক্টর। এ বি যে ভেক্টরটা পাওয়া যাবে সেটাকে কি বলবো আমরা? সরণ ভেক্টর। এ বি যে ভেক্টরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের সরণ ভেক্টর। এখন এ বি ভেক্টর ইকুয়াল টু কি? শেষ বিন্দু কোথায়? বি। তাহলে বি এর অবস্থান ভেক্টর কোনটা? ও বি মাইনাস আগে ছিল কোথায়? এ বিন্দুতে, এ এর অবস্থান ভেক্টর কি? ও এ। এই দুটাকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব এ বি ভেক্টর। এখন তুমি এখানে মান বসাইবা, ও বি এর মান বসাও। ও বি এর মান কি? আই প্লাস 2j প্লাস 4k। এটা হচ্ছে ও বি এর মান। মাইনাস ও এ এর মান কিভাবে পাবো? 3i প্লাস 2j প্লাস কে। মান বসাইলে বিয়োগ করবা। ভেক্টর বিয়োগ কিভাবে করতে হয়? আইটার থেকে আই বিয়োগ যাবে, জে থেকে জে বিয়োগ যাবে, কে থেকে কে বিয়োগ যাবে, যা আসবে তা অ্যান্সার। আশা করি এই বিয়োগটুকু অন্তত তোমরা করতে পারবা, এটাতে কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার? তাহলে খেয়াল করো, আমি তোমাকে একটা এমসিকিউ কোশ্চেন বলি, দেখো। একটি কণা তোমাকে বললো যে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2 3 0। বিন্দু হতে কোথায় যাচ্ছে? কিউ। 1 4 2 বিন্দুতে যায় সরণ ভেক্টর। সরণ ভেক্টর তোমাকে বের করতে হবে। তাহলে কই থেকে কই গেছে? পি থেকে কিউয়ে গেছে। পি থেকে কিউয়ে গেছে, তাহলে তোমার মনে রাখতে হবে সরণটা হবে কই? শুরুতে ছিল পি তে, শেষে গেছে কোথায়? কিউয়ে। এই যে পি থেকে কিউ ইকুয়াল টু কি হবে? শেষে যেখানে গেছে সেটার অবস্থান ভেক্টর, তার মানে হচ্ছে ও কিউ মাইনাস শুরুতে যেখানে ছিল পি তে ছিল শুরুর অবস্থান ভেক্টর ও পি। এখন তুমি কি করবা? তোমার কাছে এই যে সরাসরি কোঅর্ডিনেট দেওয়া আছে না, আই থেকে আই বিয়োগ করবা। দেখো, কিউ থেকে পি এরটা বিয়োগ করতে হবে। কোনটা থেকে কোনটা বিয়োগ করবা? কিউ থেকে পি। তার মানে এইটা থেকে জাস্ট এটা বিয়োগ করবা। এখানে কি আছে? 1 আছে না? 1 থেকে এদিকে 2 বিয়োগ করো, তাহলে কি পাবা? -1। -1 সাথে দিয়ে দিবা আই। তারপরে কি? 4 থেকে এদিকে 3 বিয়োগ করবা। 4 থেকে 3 বিয়োগ করলে কত পাবা? 1 সাথে দিয়ে দিবা জে। তারপরে 2 থেকে এদিকের 0 বিয়োগ করবা। 2 - 0 করলে কত পাওয়া যায়? 2ই পাওয়া যায়। তাহলে +2k। তার মানে বিয়োগ করে সাথে শুধু আই জে কে এড করে দিবা, তাহলেই তুমি পেয়ে যাবা কি? সরণ ভেক্টর। বোঝা গেল? সরণ ভেক্টর বোঝা গেছে? ওকে, এখন খেয়াল করো, যদি তোমাকে বলে যে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর আর, তাহলে সরণ ভেক্টর যদি বলে আর, এটা সরণ অথবা অবস্থান ভেক্টর যে কোনো একটা যদি আর দেওয়া থাকে, এটা আর একটা এমসিকিউ, যদিও এটা নিউটনীয় বলবিদ্যার ভিতরে পড়ে যায়, বাট আমি এখানে দেখাই দিচ্ছি। সরণ বা অবস্থান ভেক্টর যদি তোমাকে আর বলা হয়, দিয়ে যদি তোমাকে বেগ বের করতে বলে, তাহলে বেগ ইকুয়াল টু হবে ডিআর বাই ডিটি। বেগ ইকুয়াল টু কি হবে? ডিআর বাই ডিটি। একবার ডিফারেন্সিয়েশন করলে, অবস্থান ভেক্টরকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। যদি আমি ত্বরণ বের করতে বলি, তাহলে ত্বরণ ইকুয়াল টু লিখে যাবে ডিভি বাই ডিটি, অথবা সরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। সরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট কিছু কথা, এগুলো মনে রাখবা। ঠিক আছে? এই যে তথ্যগুলা ইম্পর্টেন্ট তথ্য, মনে রাখিবা। সরণ হচ্ছে শুধু আর, বেগ হচ্ছে ডিআর বাই ডিটি, ত্বরণ হচ্ছে ডি স্কোয়ার আর ডি টি স্কোয়ার। বুঝা গেল? ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রথম অংশ, টাইপ 1। অনেকগুলা ভেক্টরের আমরা আলোচনা করছি যে কি কি টাইপের ভেক্টর। এর বাইরে কোনো এমসিকিউ হয় না, এখান থেকেই এমসিকিউ প্রশ্ন হয়, বিশেষ করে নাল ভেক্টর এবং বিপরীত ভেক্টর রিলেটেড। ওকে, তাহলে গেল। এরপরে হচ্ছে আমরা আরেকটা মুসিবতপূর্ণ অবস্থা, এটা প্রতি বছরই পরীক্ষায় আসে, যে নিচের কোনটি ভেক্টর আসে।
তার মানে ভেক্টর রাশি চেনার উপায়, ভেক্টর চেনার উপায়, ভেক্টর রাশি চেনার উপায়। ভেক্টর রাশি চেনার উপায় কিভাবে চিনবো? একটা লাইন, ছোট্ট একটা লাইন মনে রাখো। এগুলো যারা মেডিকেল বা ইউনিভার্সিটিতে আমরা যখন পড়ি, কি বলে, পড়াই, তখন এই শর্টকাট গুলা বলি আর কি। মনে রাখো তুমি এই লাইনগুলা, জাস্ট মনে রাখো। ভবে সব তরুণেরই টক দই খাইছে না, সেই টক দই প্রবল প্রিয়। ভবে সব তরুণেরই টক দই প্রবল প্রিয়। টক দই সবার খুব পছন্দের। খেয়াল করো এখানে ভ দিয়ে কি বোঝাচ্ছে? ভ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ভরবেগ। ভ দিয়ে কি বোঝাচ্ছে? ভরবেগ। ভ দিয়ে বোঝাচ্ছে ভরবেগ এবং ভ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ভ্রামক। পাশে একটু লিখে রাখো, জড়তার ভ্রামক ছাড়া দুনিয়ার যত ভ্রামক আছে সবাই ভেক্টর রাশি। এগুলা সবাই ভেক্টর রাশি, এগুলা ভেক্টর রাশি। শুধুমাত্র এক্সেপশন বা ব্যতিক্রম হচ্ছে কোনটা? এটা স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষার প্রশ্ন আসে। জড়তার ভ্রামকটা শুধু স্কেলার, বাদ বাকি সব ভ্রামক। জড়তার ভ্রামকটা শুধু স্কেলার। ভালো, আমি আবারও বলতেছি, জড়তার ভ্রামকটা স্কেলার, বাদ বাকি যত ভ্রামক আছে, তড়িৎ ভ্রামক, চুম্বক ভ্রামক, ডাইপোল ভ্রামক, যত ধরনের ভ্রামক আছে সবগুলা ভেক্টর। জড়তার ভ্রামক স্কেলার, বাকি সকল ভ্রামক, বাকি দুনিয়ায় যত ভ্রামক আছে সবাই কিরকম রাশি? ভেক্টর। মনে থাকবে, ভুলে গেলে চলবে না। জড়তার ভ্রামক ছাড়া বাদ বাকি যত ভ্রামক আছে সবাই হচ্ছে কিরকম রাশি? ভেক্টর রাশি। ওকে, তারপর আসো, বে দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বেগ। বে দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বেগ। শো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা, শো দিয়ে কি বোঝাচ্ছে? সান্দ্রতা। সান্দ্রতা কিন্তু ভেক্টর রাশি, মনে রাখবা, ঠিক আছে? সান্দ্রতা হচ্ছে ভেক্টর রাশি। এটা তোমাদের এটার সাথে কিছু এমসিকিউ চলে আসে, সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যার। আমি ভাবতেছি এগুলো এখানে করাবো নাকি অন্যটাতে করাবো। আচ্ছা, ওকে। এরপরে এই যে ব আছে, ব দিয়ে বোঝাচ্ছে বল। এই যে পরের ব আছে, ব দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বল। তারপরে তরুণ, তরুণ দিয়ে বোঝাচ্ছে তীব্রতা। যত ধরনের তীব্রতা আছে, যত ধরনের তীব্রতা আছে, চুম্বক তীব্রতা, তড়িৎ তীব্রতা, যত তীব্রতা আছে সবগুলা ভেক্টর রাশি। টর্ক দিয়ে বোঝাচ্ছে টর্ক। টর্ক দিয়ে কি বোঝাচ্ছে? টর্ক। টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি। দই দিয়ে বোঝাচ্ছে দৈর্ঘ্য, কিন্তু নর্মাল দৈর্ঘ্য না, চুম্বক দৈর্ঘ্য। নর্মাল দৈর্ঘ্য অবশ্যই স্কেলার। চুম্বক দৈর্ঘ্য মনে থাকবে, কি ধরনের দৈর্ঘ্য? চুম্বক দৈর্ঘ্য। চুম্বক দৈর্ঘ্য হচ্ছে ভেক্টর রাশি। প্রবল দিয়ে বোঝাচ্ছে প্রাবল্য, যত ধরনের প্রাবল্য আছে, যত ধরনের প্রাবল্য আছে, যত ধরনের প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, চুম্বক প্রাবল্য, সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। তারপরে হচ্ছে প্রি দিয়ে বোঝাচ্ছে পৃষ্ঠটান। পি দিয়ে কি বোঝাচ্ছে? পৃষ্ঠটান। পি দিয়ে বোঝাচ্ছে পৃষ্ঠটান। ও দিয়ে বোঝাচ্ছে ওজন। এগুলা সব হচ্ছে কিরকম রাশি? ভেক্টর রাশি। এগুলা সব কিরকম রাশি? ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে এখানে যতগুলা রাশি আছে এগুলো সবাই কিরকম রাশি? এগুলা সবাই হচ্ছে স্কেলার রাশি। এগুলো সবাই হচ্ছে স্কেলার রাশি। সরি 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 সরি, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এগুলো সবাই কিরকম রাশি? ভেক্টর রাশি। এগুলার বাইরে যারা যারা থাকবে তারা সবাই স্কেলার। এগুলার বাইরে যারা যারা থাকবে তারা সবাই কি? স্কেলার। মনে থাকে যেন। তাহলে এই লিস্টের ভিতরে যারা থাকবে তারা হচ্ছে ভেক্টর, বাদ বাকি সবাই হচ্ছে স্কেলার। এটা থেকেই তুমি একটা এমসিকিউ এর অ্যান্সার করতে পারো। আচ্ছা, ভালো কথা। এর বাইরে হচ্ছে একটা জিনিস মিস হয়েছে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র। এগুলো হচ্ছে ভেক্টর। ক্ষেত্র যুক্ত যেসব শব্দ থাকবে, শব্দের শেষে যদি ক্ষেত্র থাকে, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, বল ক্ষেত্র বলতে পারে। তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, বল ক্ষেত্র, এগুলো হচ্ছে কিরকম রাশি? ভেক্টর রাশি। এগুলো হচ্ছে ভেক্টর রাশি, মনে থাকে যেন, হ্যাঁ? এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তারপর হচ্ছে বিভব। বিভব যুক্ত যেগুলো থাকবে, বিভব হচ্ছে স্কেলার রাশি। বিভব হচ্ছে কিরকম রাশি? স্কেলার রাশি। মহাকর্ষীয় বিভব, কুলম্বের বিভব, যে কোনো কিছু বিভব থাকুক সেটা কি হবে? স্কেলার রাশি। ওকে, মনে থাকে জানো। তাই এখান থেকে আশা করি তোমাদের পরীক্ষায় একটা এমসিকিউ আসবে। ওকে, তাহলে আমরা কিছু হয়ে গেছে। এরপরে আমরা পরের অংশে যাই। পরের অংশটা হচ্ছে আমাদের কি বলে, লব্ধি। লব্ধি মানে কি? যোগফল। লব্ধি মানে কি? যোগফল। এখন ভেক্টরের লব্ধি বন্টন সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে, অ্যাসোসিয়েটিভ ল, তারপরে কমিউটেটিভ ল মেনে চলে।
না কি বলে এগুলার বাংলা কি, বন্টন সূত্র, তারপরে হচ্ছে, দাঁড়াও আমি দেখাই। আচ্ছা তাহলে কি কি সূত্র মেনে চলে, এটা থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হয়, আমি লিখে দিচ্ছি, খেয়াল করো। লব্ধি মানে কি, যোগফল। তাহলে এ প্লাস বি যেই কথা, বি প্লাস এ একই কথা, এ প্লাস বি যেই কথা, বি প্লাস এ একই কথা, এটাকে বলা হয় কি, এটাকে বলে বিনিময় সূত্র। মানে একজনের জায়গায় আরেকজন যাইতে পারে। তাহলে ভেক্টরের লব্ধি বিনিময় সূত্র মেনে চলে, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, একজনের স্থানে আরেকজন যাইতে পারে, স্থান বিনিময় করা বলে এটাকে। তাহলে একটা হচ্ছে বিনিময় সূত্র, তারপরে আরেকটা আছে বন্টন সূত্র। বন্টন সূত্র কি জিনিস? বন্টন সূত্র হচ্ছে, মনে করো যে একটা স্কেলার আছে, তার সাথে হচ্ছে তোমার এ প্লাস বি, এটা ইকুয়াল টু লিখা যাবে, এই যে স্কেলার আছে এটাকে দুইজনকে সমানভাবে ভাগ করে দিয়ে দিবা, অর্থাৎ এম এ প্লাস এম বি, এটাই হচ্ছে কি বন্টন সূত্র। তারপরে আছে সংযোজন সূত্র। সংযোজন সূত্র কি জিনিস দেখো, এ তার সাথে হচ্ছে আগে যোগ করতেছি কাকে, বি আর সি কে আগে যোগ করতেছি, এটা যে কথা, আগে এ প্লাস বি কে যোগ করে তার সাথে সি যোগ করা একই কথা, অর্থাৎ সিরিয়াল ম্যাটার করে না, কোনটা আগে যোগ করতেছি কোনটা পরে যোগ করতেছি সেটা ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে কোথায়, এই এই কি বলে ভেক্টর লব্ধি যেটা আছে, ভেক্টরের লব্ধি বিনিময় সূত্র মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে, সংযোজন সূত্র মেনে চলে। এটা থেকে একটা এমসিকিউ আসে যে ভেক্টরের লব্ধি নিচের কোনগুলো মেনে চলে, এক দুই নাকি এক দুই তিন নাকি শুধু দুই, এরকম। তাহলে মনে রাখতে হবে বিনিময় সূত্র মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে, সংযোজন সূত্র মেনে চলে। এখান থেকে আবার এমনিও প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি বন্টন সূত্র, তাহলে তোমার চিনে রাখতে হবে যে কোনটা বন্টন আর কোনটা কি। ওকে, মনে থাকবে? ওকে, তাহলে এটা গেল। এখন আসি আমরা ত্রিভুজ সূত্রে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধিতে আসি। ওকে, এগুলো আশা করি লেখা হয়েছে। এখন আসো ত্রিভুজ সূত্রে। ত্রিভুজ সূত্র থেকে এমসিকিউ কোয়েশ্চন আসে, ত্রিভুজ সূত্র থেকে এমসিকিউ কোয়েশ্চন আসে কিন্তু, ঠিক আছে, প্রতি বছর একটা এমসিকিউ ত্রিভুজ সূত্র থেকে দেয়, সো এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো। ত্রিভুজ সূত্র থেকে কি কি এমসিকিউ, মানে কিভাবে এমসিকিউ কোয়েশ্চন করে। এটা হচ্ছে তোমার একটা ত্রিভুজ, এটা হচ্ছে তোমার একটা ত্রিভুজ, এই যে বাহু সেটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এই ত্রিভুজের ডিরেকশন দেওয়া নাই, এখন আমি ডিরেকশন দিব, খেয়াল করো, আমি খুবই সহজে বুঝাচ্ছি। এই যে বি এর ডিরেকশন দিলাম, আর এদিকে হচ্ছে সি এর ডিরেকশন দিলাম, ঠিক আছে, বি এবং সি এর ডিরেকশন দিলাম। তারপরে হচ্ছে খেয়াল করো, এইখানের মধ্যে কোন দুইটা ভেক্টরের সিরিয়াল একই ক্রমে আছে, বা কোন দুইটা ভেক্টর বরাবর আমি হেঁটে হেঁটে যাইতে পারবো। খেয়াল করো, আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, এ থেকে আমি হচ্ছে এই যে এই বরাবর যাচ্ছি, গিয়ে এই দিক দিয়ে আর যাইতে পারতেছি না, তার মানে আমি বাধা পাচ্ছি। আবার খেয়াল করো, আমি যদি সি থেকে যাওয়া শুরু করি, সি থেকে যাচ্ছি গিয়ে এখানে গিয়ে আবার বাধা পাচ্ছি, কারণ কি এটা উল্টা দিকে বুঝাচ্ছে, এটা উল্টা দিকে, তার মানে এদিকে যাইতে পারতেছি না। কিন্তু আমি যদি বি থেকে যাত্রা শুরু করি, বি পার হইতে পারবো, সি পার হইতে পারবো, তার মানে দুইটা ভেক্টর বরাবর আমি হেঁটে হেঁটে যাইতে পারবো। তার মানে বি এবং সি একই দিকে আছে। তুমি খেয়াল করো, বি এবং সি কি একই সিরিয়ালে আছে না? বি এবং সি কি একই সিরিয়ালে আছে, বি এবং সি একই সিরিয়ালে আছে। এই কারণে যে দুইটা ভেক্টর একই সিরিয়ালে থাকবে তাদের যোগফল, যে দুইটা ভেক্টর একই সিরিয়ালে থাকবে তাদের যোগফল হবে বাকিটা। বাকি কোনটা আছে? এ। বাকি কোনটা আছে? এ। মনে থাকবে, বাকি কোনটা আছে? এ। কিন্তু এ এর সিরিয়াল হবে, শুরু করছিলাম কই থেকে? বি থেকে শুরু করছিলাম না, শেষ করছি কোথায়? সি এর শেষ মাথায়, শুরু থেকে শেষের দিকে। তো শুরু থেকে শেষের দিকে কোন ভেক্টর আছে? এ ভেক্টর আছে, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু কি হবে? এ হবে। ক্লিয়ার? সমস্যা নাই, আমি আরেকটা দেখাচ্ছি, তুমি খেয়াল করো, আমি আরেকটা চিত্র থেকে তোমাকে দেখাই। এটা হচ্ছে একটা ত্রিভুজ, যে ত্রিভুজের এইটা হচ্ছে পি ভেক্টর, আর মনে করো এইটা হচ্ছে কিউ ভেক্টর, এবং এইটা মনে করো আর ভেক্টর। ওকে, এখন তুমি আমাকে বলো তো, এটা দেখে দেখে বলো এখান থেকে কোন দুইটা ভেক্টর একই সিরিয়ালে আছে, কোন দুইটা ভেক্টর একই সিরিয়ালে আছে। তাহলে তুমি হচ্ছে চিন্তা করো, এখান থেকে চিন্তা করতে পারো, তুমি বলতে পারো পি এবং আর একই সিরিয়ালে আছে। ভেরি গুড, পি এবং আর একই সিরিয়ালে আছে, তার মানে আমি লিখতে পারি পি প্লাস আর ইকুয়াল টু, আমি শুরু করছিলাম কই থেকে? শুরু করছিলাম পি থেকে, শেষ করছি কোথায়? আর এ। তার মানে পি থেকে আর এর দিকে হবে আমার যোগফলটা, যোগফলটা কোন দিকে হবে? পি থেকে আর এর দিকে। পি থেকে আর এর দিকে কি কি কিউটা আছে? না, কিউটা তার উল্টা দিকে আছে, এই কারণে আনসার হয়ে যাবে মাইনাস কিউ। আনসার কি হয়ে যাবে? মাইনাস কিউ। এটা কি বুঝতে পারছো কিনা? এখন আরেকজন বলবে যে পি আর আর তো একই সিরিয়ালে আছে, বুঝলাম, কিন্তু আমার এই যে আমি যদি এই দিক থেকে যাই, আর থেকে যদি আমি যাই, তাহলে আমি আর এবং কিউ তো একই সিরিয়ালে আছে। তোমার কথা সঠিক, আর এবং কিউ একই সিরিয়ালে আছে, তাহলে যারা একই সিরিয়ালে আছে তাদেরকে তুমি লিখো আর প্লাস কিউ
ইকুয়াল টু, বাকি থাকলো কি, বাকি থাকে কে, পি। খেয়াল করো, তুমি যাত্রা শুরু করছিলে আর এর এই মাথা থেকে, তাহলে এই থেকে এদিকে গিয়া কি শেষ করছো, তার মানে তোমার যোগফল হবে শুরু থেকে শেষের দিকে। তার মানে কোন ভেক্টরটা, পি ভেক্টরটা হওয়া উচিত, কিন্তু পি ভেক্টরটা কি উপরের দিকে আছে না উপরের দিকে নাই, সেটা কোন দিকে দেখাচ্ছে, নিচের দিকে দেখাচ্ছে, এই কারণে তোমার আনসার হয়ে যাবে কি মাইনাস পি। বুঝতে পারলাম? তাহলে দুইটাই সঠিক, উপরেরটাও সঠিক নিচেরটাও সঠিক, উপরের লাইনও সঠিক নিচের লাইনও কি সঠিক। এখন তোমার অপশনে যেটা থাকে, অপশনে যেটা থাকে সেটা আনসার দিও। বুঝতে পারছি কিনা আমি? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝছো এটা? ওকে, এখন খেয়াল করো, আমি আরেকটা তোমাকে নোট বলে দেই, খুবই ইম্পর্টেন্ট কথা। সবগুলা ভেক্টর যতগুলা থাকুক, 3টা 4টা 5টা যতগুলা ভেক্টর, সবগুলো ভেক্টর একই ক্রমে থাকলে সবাই যোগ হবে। সবগুলা ভেক্টর যদি একই সিরিয়ালে থাকে, সবগুলা ভেক্টর যদি কি থাকে, একই সিরিয়ালে থাকে, তাহলে সবাইকে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। যেমন এটা মনে করো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এগুলা সবাই কি একই সিরিয়ালে না? দেখো তো তুমি এ থেকে তুমি যাত্রা শুরু করো, এ থেকে তুমি যদি যাত্রা শুরু করো, তুমি হেঁটে হেঁটে আরামসে এদিক থেকে ঘুরে 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 ডি পর্যন্ত চলে আসতে পারবা। তার মানে কি এরা সবাই একই সিরিয়ালে আছে। তাহলে আমি যদি শুরু থেকে শেষের দিকে একটা ভেক্টর টানি, এটাকে আমি নাম দিলাম হচ্ছে আমার মনে করো এফ ভেক্টর। তাহলে এফ ইকুয়াল টু লিখা যাবে, এফ ইকুয়াল টু লিখা যাবে বাকি সবার যোগফল, এফ ইকুয়াল টু লিখা যাবে বাকি সবার যোগফল। বোঝা গেল? তাহলে সবাই যদি একই সিরিয়ালে থাকে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভেক্টর নিলে সেটা কি করবে, বাকি সবার যোগফল নির্দেশ করবে। এটা হচ্ছে কি সূত্র? এটা হচ্ছে বহুভুজ সূত্র। এটা কি সূত্র? বহুভুজ সূত্র। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখো, এটার সাথে নোট লিখো, এটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট নোট। যেখান থেকে শুরু হয়েছিল বা যেই বিন্দু থেকে যাত্রা শুরু, যে বিন্দু থেকে যাত্রা শুরু, যে বিন্দু থেকে যাত্রা শুরু, সেখানে ফিরে আসলে, সেখানে যে বিন্দু থেকে যাত্রা শুরু সেখানে যদি ফিরে আসি, ফিরে আসলে যোগফল শূন্য হবে। সেখানে ফিরে আসলে যোগফল কত হবে? 0 হবে। যেখান থেকে শুরু করছিলাম সেখানে যদি ফিরে আসি, তাহলে যোগফল কি হবে? 0 হবে। এখন তুমি এদিকে একটু তাকাও তো, আর থেকে তুমি এখানে গেছো, এখান থেকে এখানে গেছো, আবার তুমি কি আগের জায়গায় একই সিরিয়ালে ফেরত চলে আসছো না? তাহলে যোগফল কি 0। তার মানে এখান থেকে লিখা যাবে সবার যোগফল 0। সবার যোগফল কি 0 লিখা যাবে। এটাও কিন্তু সঠিক, এটাও একটা সঠিক উত্তর। বুঝা গেল? এই যে এখান থেকে দেখো মাইনাস কিউটাকে তুমি ডানে বাম পাশে নিয়ে আসো, তাহলে প্লাস কিউ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছি কিনা? তাহলে একই সিরিয়ালে যারা থাকবে সবার যোগফল কি হবে? 0 হবে। যেমন আমি তোমাকে বলতেছি, দেখো এটা হচ্ছে একটা ভেক্টর, আমি তোমাকে বললাম এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার কি এস। তাহলে তোমাকে তুমি বলো তো, এখান থেকে তুমি শুরু করছিল যাত্রা, মনে করো এখান থেকে শুরু করছো, গিয়ে এই বরাবর গেছো 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 গেছো, এই বরাবর গেছো, গিয়ে আবার আগের জায়গায় ফেরত চলে আসছে, সবার যোগফল কত হয়ে যাবে? 0। তার মানে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইকুয়াল টু কত হবে? 0। বুঝতে পারছি কিনা? সবগুলোর যোগফল কি হবে? 0 হবে। ক্লিয়ার? ক্লিয়ার? কথাবার্তা ক্লিয়ার? ওকে, তাহলে এই গেল ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু, এটা হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা, তোমাকে যদি এরকম একটা ত্রিভুজ দেওয়া থাকে, এরকম একটা ত্রিভুজ, হ্যাঁ, তো এই ত্রিভুজ থেকে এটাকে বলছে এ, এটাকে বলছে বি, এটাকে বলছে সি। এখন তোমাকে বলছে যে এদিকে একটা ভেক্টর আছে, এদিকে একটা ভেক্টর আছে, বলছে নিচের কোনটি সঠিক। তো এখানে তুমি ত্রিভুজ সূত্রটা খাটাও তো, কি লেখা যাবে বলো তো? এখান থেকে তুমি ত্রিভুজটা খাটাও। এসিতে কিন্তু কোনো ডিরেকশন দেওয়া নাই, এই যে এখন ডিরেকশন দিলাম। তাই তুমি আগেই একটা ত্রিভুজ বা চতুর্ভুজ যখন দেখবা, দেখবা যে সবার সিরিয়াল সেম কিনা। সবার সিরিয়াল যদি সেম থাকে এবং আগের জায়গায় যদি ফেরত চলে আসে, আনসার 0। তাহলে তুমি এখন এই দিক থেকে একটু চিন্তা করো তো, তুমি এখান থেকে যাত্রা শুরু করো, এ বিন্দু থেকে। এ থেকে তুমি বিতে যাও, বি থেকে তুমি সিতে যাও, সি থেকে তুমি আবার এতে চলে আসছো, আনসার কত? 0। তার মানে আমি কি লিখতে পারবো? এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়াল টু কত? 0। সি এ ভেক্টর ইকুয়াল টু কত? 0। এটা যেমন সঠিক, অপশানে যদি এটা না থাকে এটা থাকতে পারে। দেখো এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এই যে সি এ আছে না, এটাকে যদি আমি উল্টায় এসি লিখতে চাই, তাহলে সামনে একটা মাইনাস আসবে। এটাও সঠিক, এটাও কি সঠিক? ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি দেখো, তাহলে এইটা হচ্ছে একটা ত্রিভুজ। তুমি দেখতেছো যে এটা হচ্ছে আমার মনে করো ও এ বি। হ্যাঁ, তো এখানে ত্রিভুজ সূত্র যদি আমি ব্যবহার করি, কি লেখা যাবে বলো তো? কোন দুইটা ভেক্টর একই সিরিয়ালে আছে?
ও এ এবং এ বি, তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা ও এ প্লাস এ বি, এই দুইজন একই সিরিয়ালে আছে এবং আমি যাত্রা শুরু করছিলাম ও থেকে, শেষ করছি কোথায় বিতে, তাহলে শুরু থেকে শেষের দিকে কোন ভেক্টর আছে, ও বি ভেক্টর, তাহলে ইকুয়াল টু লেখা যাবে কি ও বি ভেক্টর, এটা সঠিক। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে যেভাবেই তোমাকে ত্রিভুজ সূত্র দিক, আশা করি তুমি এটার ব্যাখ্যা করতে পারবা। ওকে, নেক্সট আসো, ত্রিভুজ সূত্রের পরে আমরা চলে যাই ঝটপট আমাদের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র, দুইটা ভেক্টর যদি থাকে, এটা হচ্ছে পি ভেক্টর এবং এটা যদি থাকে কিউ ভেক্টর, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, আলফা, তাহলে এই সামান্তরিকের যে কর্ণ আছে সেই কর্ণটা হচ্ছে কি নির্দেশ করে, লব্ধি নির্দেশ করে। লব্ধি মানে যোগফল, লব্ধি মানে কি যোগফল, তাহলে এটা হচ্ছে আমাদের আর ভেক্টর এবং এই লব্ধিটা পি এর সাথে থিটা কোণ তৈরি করবে। পি এর সাথে কত কোণ তৈরি করছে, থিটা কোণ তৈরি করছে। তাহলে লব্ধির মান কত হবে, লব্ধির মান, লব্ধির মান আর ইকুয়াল টু কি হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এটা হচ্ছে লব্ধির মান। এবং আমি যদি বের করি লব্ধির দিক, তাহলে কি হবে, লব্ধির দিক থিটা ইকুয়াল, লব্ধির দিক থিটা ইকুয়াল টু কি হবে, এই যে থিটা, থিটাটা কার সাথে আছে দেখো তো, লব্ধির দিক থিটাটা কার সাথে আছে, থিটা কার সাথে আছে, থিটাটা কার সাথে আছে, থিটাটা পি এর সাথে আছে। যার সাথে থিটা সে নিচে একা থাকবে, তার ভাবসাব একটু আলাদা, ঠিক আছে, যে থিটা আমার সাথে আছে, যার সাথে থিটা সে নিচে একা থাকবে, বাকি যে থাকবে সে উপরে নিচে রিপিট হবে। তার পাশে তো অবশ্যই ট্যান ইনভার্স আছে, কিউ সাইন আলফা, নিচে হবে কি কিউ কজ আলফা। বোঝা গেল? এখন আমি যদি বলি যে আমার এই অ্যাঙ্গেলটা দরকার, ওই পাশের অ্যাঙ্গেলটা দরকার, যেটাকে আমি নাম দিলাম হচ্ছে থিটা প্রাইম, তাহলে তুমি কি লিখবা, লব্ধির দিক থিটা প্রাইম ইকুয়াল টু কি লিখবা, ট্যান ইনভার্স। এখন থিটাটা কার সাথে আছে, থিটা প্রাইমটা কার সাথে আছে, এখন থিটা প্রাইমটা আছে কিউ এর সাথে, থিটা প্রাইমটা কার সাথে, কিউ এর সাথে, তাহলে কিউ থাকবে নিচে একা, কিউ থাকবে নিচে একা, পি উপরে নিচে রিপিট হবে, পি সাইন আলফা, নিচে হবে কি পি কজ আলফা। বুঝতে পারছি কিনা আমি? হ্যাঁ, আচ্ছা, ঝটপট একটা কোশ্চেন দেখো তো, ঝটপট একটা কোশ্চেন দেখো। এটা হচ্ছে ধরো 3 নিউটন, আর এই যে ফোর্স সেটা হচ্ছে 2 নিউটন, মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, আর এইটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর আর, এবং আমাকে বললো যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে নাম দিলে হচ্ছে বিটা। তোমাকে বলছে আর এবং বিটা নির্ণয় করো, আর কত বিটা কত, আর কত বিটা কত। তো বলো তো আর কত হবে, বিটা কত হবে। আর ইকুয়াল টু কি লিখবো, আর ইকুয়াল টু রুট ওভার, যে দুইটা আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos কোণ দেওয়া আছে কত, 60 ডিগ্রি, এই যে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, মান বসাই দিবা, যত আসবে সামথিং নিউটন হবে আনসার। তারপরে বিটা বের করবো কিভাবে দেখো তো, বিটা ইকুয়াল টু আমি কি লিখবো, ট্যান ইনভার্স, বিটাটা কার সাথে আছে, বিটাটা কার সাথে আছে, এই যে বিটাটা কার সাথে আছে, 2 এর সাথে নাকি 3 এর সাথে, অবশ্যই 2 এর সাথে। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে থাকবে একা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে থাকবে একা, তার ভাবসাব থাকবে আলাদা। ওকে, তাহলে সে নিচে বসছে একা, বাকি যে আছে 3 সে উপরে নিচে রিপিট হয়েছে, সাইন আলফার মান 60 ডিগ্রি, নিচে হবে কজ 60 ডিগ্রি, যা আসবে তার আনসার। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি। হায় হায়, 43 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা গেল। এখন নেক্সট হচ্ছে আমরা ডট ক্রস, ডট এবং ক্রস, ডট এবং ক্রস, এখান থেকে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আসে, খুব ভালো করে খেয়াল করবা। ডটের কোনো দিক নাই, ডট গুণনের কোনো দিক নাই, ডট গুণনের দিক নাই, ক্রস গুণের দিক আছে। তাহলে ডট গুণের যে আনসার, ডট গুণ করলে দুইটা ভেক্টরকে ডট করলে আনসার যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্কেলার, আর দুইটা ভেক্টরকে ক্রস করলে আনসার যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কিরকম রাশি, ভেক্টর রাশি। মনে থাকবে, ডট করলে স্কেলার পাওয়া যায়, ক্রস করলে ভেক্টর পাওয়া যায়, এটা মনে রাখবে। ওকে, এখন এরপরে এরপরে খেয়াল করো ডট গুণন কিভাবে লিখি আর ক্রস গুণ কিভাবে লিখি। এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ডট বি, এ এবং বি কে আমরা ডট করতেছি, ইকুয়াল টু কি হবে, এ বি কজ থিটা, কজ থিটা কই থেকে আসলো, এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে এ ভেক্টর এবং এটা হচ্ছে কি বি ভেক্টর, এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে এ বি কজ থিটা, এটা হচ্ছে ডট গুণন, এটা হচ্ছে কি ডট গুণন, এটা এতটুকু হচ্ছে আমাদের ডট গুণন এ বি কস থিটা, এটার কোনো দিক নাই, এ বি কস থিটা। এটাকে আমি এটা লিখতে পারি না, খেয়াল করো তো, এ ইন্টু বি কস থিটা লেখা যায়,
এ ইন্টু বি কস থিটা লেখা যায়, আবার বি ইন্টু এ কস থিটা লেখা যায়। আচ্ছা, এখন মনে রাখবা, এটা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতেছি তোমাকে। বি কস থিটা হচ্ছে বি এর উপাংশ। বি কস থিটাটা কি? বি এর উপাংশ। বি কস থিটা বলতে কি বোঝায়? বি এর উপাংশ কার দিকে? এ এর দিকে। বি এর উপাংশ এ এর দিকে, মনে থাকবে? যে কস থিটা তার উপাংশ। বি কস থিটা হলে বি এর উপাংশ, সি কস থিটা হলে সি এর উপাংশ, ডি কস থিটা মানে ডি এর উপাংশ, মনে থাকবে? আচ্ছা, নিচে যে লিখলাম আমি এ কস থিটা, এ কস থিটা, এটা আমি একটু পরেই দেখাবো এই টাইপের এমসিকিউ যে আছে। এ কস থিটা ইকুয়াল টু কি হবে? এ এর উপাংশ কার দিকে? পাশে যে আছে তার দিকে। উপাংশ বলা ঠিক না, কারণ এটা তো ভেক্টর না। উপাংশ বলা ঠিক হবে না, এটা হচ্ছে লম্বাংশ বা হচ্ছে লম্ব অভিক্ষেপ। উপাংশ না বলে এটাকে আমরা বলতে পারি অভিক্ষেপ। বি এর অভিক্ষেপ। বি এর কি? অভিক্ষেপ। বি এর অভিক্ষেপ। তাহলে খেয়াল করো, একটা কথা খেয়াল করো, আমাকে যখন বলবে যে বি এর অভিক্ষেপ কত, তার মানে আমি কি বের করব? বি কস থিটা। আমাকে যখন বলবে যে বি ভেক্টরের অভিক্ষেপ বের করো, তখন আমার কি বের করতে হবে? বি কস থিটা। বি কস থিটা ইকুয়াল টু কি? খেয়াল করো তো, এই যে বি কস থিটা, এটা বামে চলে যাবে না? এদিকে তো এ ডট বি আছেই, এ ডট বি। তাহলে বি কস থিটা রেখে এটা কি এপাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে থাকবে এ ডট বি ডিভাইডেড বাই এ। আমাকে যদি বলে যে এ ভেক্টরের অভিক্ষেপ বের করো, তাহলে আমাকে বের করতে হবে এ কস থিটা ইকুয়াল টু, ডান পাশের মান আমি বের করব, বাম পাশে কোনো কিছু বসাবো না, ডান পাশে মান বসাবো। তাহলে এ ডট বি ডিভাইডেড বাই বি। বোঝা গেল অভিক্ষেপ? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন খেয়াল করো, বি ভেক্টর অভিক্ষেপ বলছে, অভিক্ষেপ। যদি অভিক্ষেপ না বলে বলতো উপাংশ, তাহলে কি করতাম? যদি আমাকে বলে বি এর উপাংশ এ এর দিকে, তাহলে আমি কি করব? মূলত কি করব? উপাংশ বলছে, অভিক্ষেপ বলে নাই। উপাংশ এবং অভিক্ষেপের মধ্যে পার্থক্য কি? অভিক্ষেপকে দিক দিলেই উপাংশ হয়ে যায়। অভিক্ষেপের পাশে যদি দিক বসাই দেই, তাহলে কি হয়ে যায়? উপাংশ হয়ে যায়। তাহলে খেয়াল করো তো, আমি কি করব? অভিক্ষেপ তো আমি জানি না আগের প্রশ্ন থেকে। আমি হয় থিটা যদি জানি, তাহলে এখান থেকে মান বের করতে পারবো, অথবা ডট গুণন যদি দেওয়া থাকে, তাহলে এখান থেকে মান বের করতে পারবো। এতটুকু তো আমি বের করতে পারবো, বি কস থিটার মান আমি বের করতে পারবো। বি কস থিটার পাশে কোন দিকে? খেয়াল করো তো, কোন দিকে? এ এর দিকে না? তাহলে এ এর দিকে একটা একক ভেক্টর নিয়ে নিবো, শেষ, উপাংশ হয়ে গেছে। যদি আমাকে বলে এ এর উপাংশ বের করো বি এর দিকে, তাহলে কি করব? উপাংশ কার? এই যে যার উপাংশ সে কস থিটা, যার উপাংশ সে কস থিটা, এবং দিক কার? বি এর দিকে, তাহলে একক ভেক্টর হবে বি, শেষ। এই যে কোটি টাকার কথা বলছি এখানে, মারাত্মক ইম্পর্টেন্ট কথা। এইটা হচ্ছে তোমার মারাত্মক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাবার্তা, সিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, লিখে ফেলতেছো আশা করি। আমি যা যা বলতেছি আমার সাথে সাথে তোমরা লিখতে থাকো, হ্যাঁ, খাতায় লিখে যাও। ওকে, এরপরে যাই, আমি সামনে যাই। এরপরে হচ্ছে আমি শিখাবো যেটা, সেটা হচ্ছে উপাংশ, লম্ব উপাংশ। এরপরে আমি শিখাবো হচ্ছে লম্ব উপাংশ। দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর, মনে করো এফ ভেক্টর। সেই ভেক্টরটা, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণে আছে, এবং এফ ভেক্টরের মান হচ্ছে 5। এফ ভেক্টরের মান কত? 5, এবং থিটা হচ্ছে কোন দিকে? এক্স অক্ষের সাথে থিটার মান হচ্ছে 30। তাহলে এক্স এর দিকে উপাংশ, বা এক্স অক্ষ বরাবর এফ এর উপাংশ ইকুয়াল টু হবে এফ কজ থিটা। ওয়াই অক্ষ বরাবর এফ এর উপাংশ হবে এফ সাইন থিটা। তার মানে খেয়াল করো, থিটাটা কার সাথে? থিটাটা এখানে কার সাথে ছিল? এক্স অক্ষের সাথে, এই কারণে এক্স এর সাথে আসছে কজ। ওয়াই এর সাথে কোনো থিটা নাই, এই কারণে ওয়াই এর সাথে আসছে কি? সাইন, মনে থাকবে? এখন যদি আমি এটা করি যে এদিকে আমার ওয়াই অক্ষ, এদিকে হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে কি আমার এফ, এটা হচ্ছে আমার এফ, এবং থিটাটা এখন কার সাথে দিলাম? ওয়াই এর সাথে দিলাম। তাহলে বলো তো উপাংশ কি হবে? এক্স এর দিকের উপাংশটা কি হবে? ওয়াই এর দিকের উপাংশটা কি হবে?
এক্স এর দিকের উপাংশ এখন কি হয়ে যাবে দেখো তো, থিটা যার সাথে তার সাথে কি হয়, কজ হয়, যার সাথে থিটা তার সাথে কি হয়, কজ হয়। তাহলে এখন থিটা কার সাথে আছে, ওয়াই এর সাথে আছে, তার মানে ওয়াই এর দিকে এখন কজ হবে, অর্থাৎ এফ কস থিটা এখন ওয়াই এর দিকে, এফ সাইন থিটা এখন কার সাথে, এক্স এর সাথে। তাহলে একটু নোট করে রাখো, যার সাথে থিটা সেদিকে এক্স, যার সাথে থিটা সেদিকে কি হবে, এক্স, সরি সেদিকে কস থিটা, আর যার সাথে থিটা নাই সেদিকে হবে সাইন থিটা। বুঝতে পারছো, যার সাথে থিটা আছে সেটা হবে কস থিটা, যার সাথে থিটা নাই সেটা হবে কি, সাইন থিটা। কথা কি বুঝতে পারছো? এভাবে হচ্ছে আমরা লম্ব উপাংশ বের করি। আচ্ছা, এখন আমি এখান থেকে আরেকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে নৌকার গুণ টানা, সরি লন রুলার। লন রুলার, এখন লন রুলার আমরা জানি লন রুলার কোনটা সহজ, টানা সহজ না ঠেলা সহজ? অবশ্যই টানা সহজ। কোনটা সহজ? টানা সহজ। টানা সহজ, ঠেলা কঠিন, এগুলা পড়ছো তোমরা একাডেমিকে। টানা সহজ, ঠেলা কি কঠিন। টানা সহজ কেন? টানার সময় আপাত ওজন, টানার সময় আপাত ওজন কম হয়, আপাত ওজন কি হয়, কম হয়। আর ঠেলা কঠিন কারণ হচ্ছে আপাত ওজন বেশি হয়। কিভাবে? এটা মনে করো তোমার একটা লন রোলার, এটা কি তুমি হচ্ছে যেভাবে ঠেলতেছো, কত বলে ঠেলতেছো, এফ বলে ঠেলতেছো, এফ বলে ঠেলতেছো, এবং এটা আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ঠেলতেছো। এটা কি করতেছো, ঠেলতেছো মানে নিচের দিকে ধাক্কা দিচ্ছ, তাই তো? ঠেলে কিভাবে, যেভাবে তো ঠেলে, তাই না? তো ঠেলার সময় ধাক্কা দিবা কোন দিকে, নিচের দিকে। তো এটাকে দুইটা উপাংশে বিভাগ করা যায়, ভাগ করা যাবে। একটা হচ্ছে সামনের দিকে, সেই উপাংশটার নাম কি হবে, এফ কস থিটা। আর একটা হচ্ছে কোথায়, নিচের দিকে, সেটা কি হবে, এফ সাইন থিটা। এবং এই যে লন রুলার, সেটার একটা ভর আছে নিচের দিকে, সেই ভরটা কত, এমজি। তাহলে নিচের দিকে টোটাল কত হইলো, সেটাই নিচের দিকের ওজন, আপাত ওজন ডব্লিউ প্রাইম ইকুয়াল টু, নিচের দিকে আগে থেকে ছিল শুধু এমজি, এখন হচ্ছে আরো ওজন বেড়ে গেছে, এফ সাইন থিটা পরিমাণ বেড়ে গেছে। কতটুকু বেড়ে গেছে, এফ সাইন থিটা পরিমাণ। এটা টানা নাকি ঠেলা? ঠেলার ক্ষেত্রে। যদি আমরা টানতাম তাহলে কি হইতো, এটা হচ্ছে আমার লন রুলারটা, এটাকে যদি টান দেই তাহলে যে বরাবর, তাই না? তুমি হচ্ছে ট্রলি ব্যাগ একটাকে টান দিচ্ছ, টান সবসময় উপরের দিকে দিতে হয়, তাই তো? তাহলে এই দিকে তুমি হচ্ছে টান দিচ্ছ এফ বলে, এবং এটা হচ্ছে ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে আছে। তাহলে আমি দুইটা উপাংশে বিভাজন করতে পারি, একটা হচ্ছে সামনের দিকে, যেদিকে কস, সরি যেদিকে থিটা সেদিকে কস, তাহলে এফ কস থিটা। আর আরেকটা হইলো উপরের দিকে, সেটা কি, এফ সাইন থিটা। এবং এটার ওজন কোন দিকে, নিচের দিকে এমজি। তাহলে আপাত ওজন কত হইলো, ডব্লিউ প্রাইম ইকুয়াল টু এফ সাইন থিটা এখন কোন দিকে, উপরের দিকে। আগে এফ সাইন থিটা এবং এমজি দুইটা একই দিকে ছিল, এই কারণে যোগ করছি, এখন একটা নিচে একটা উপরে, এই কারণে বিয়োগ করব। তাহলে এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে বড় কোনটা তুমি চিন্তা করে দেখো, এখানে প্লাস মানে বেশি, আর এখানে মাইনাস মানে কি, কম। তাহলে এখানে আপাত ওজন কম, এটা কোন সময়, টানার সময়, এই কারণে টানাটা কি, অধিকতর সহজ। এখন যাই হোক, এটা হচ্ছে তোমার 2 মার্কের জন্য সিকিউ আসতে পারে, টানা অপেক্ষা ঠেলা, সরি ঠেলা অপেক্ষা টানা সহজ ব্যাখ্যা করো। তাহলে এখান থেকে তুমি ব্যাখ্যা দিলে। আর আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন যেটা আসে, এমসিকিউ কোয়েশ্চেন তোমাকে বলতে পারে যে আপাত ওজন কত হবে, টানা এবং ঠেলার ক্ষেত্রে আপাত ওজন কত, টানা বা ঠেলার ক্ষেত্রে আপাত ওজন কত হবে, এটা একটা এমসিকিউ। আবার বলতে পারে টানা অথবা ঠেলার ক্ষেত্রে আপাত ওজন কতটুকু কম বেশি হবে। কতটুকু কম বেশি হচ্ছে দেখো তো, এফ সাইন থিটা না? তার মানে আপাত ওজন কতটুকু বাড়ে বা কমে, আপাত ওজন বাড়ে বা কমে কতটুকু, এফ সাইন থিটা। মুখস্থ রাখতে হবে এটা, কতটুকু পরিমাণ ওজন বাড়ে বা কমে, এফ সাইন থিটা পরিমাণ, এফ সাইন থিটা পরিমাণ। খুবই ইম্পর্টেন্ট তথ্য দিচ্ছে, এগুলো তোমার অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। ভর্তি পরীক্ষা, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যখন দিবা, দেখবে এগুলাই আসে, এগুলাই আমরা পড়াবো আবার। তাহলে টানা ঠেলার ক্ষেত্রে কি হবে, আপাত ওজন কত হয় সেটা জানতে চাইবে। যদি কত হয় সেটা জানতে চায় তাহলে এমজি প্লাস এফ সাইন থিটা অথবা এমজি মাইনাস এফ সাইন থিটা। আর যদি বলে ওজন কতটুকু বাড়বে অথবা কতটুকু কমবে, তাহলে শুধু এফ সাইন থিটা। বুঝতে পারছো? যদি বলে আপাত ওজন কত হবে, তাহলে তুমি লিখবা এমজি প্লাস এফ সাইন থিটা অথবা এমজি মাইনাস এফ সাইন থিটা। যদি বলে আপাত ওজন কতটুকু বাড়বে বা কতটুকু কমবে, তাহলে আনসার হবে শুধু এফ সাইন থিটা, শুধু এফ সাইন থিটা। ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এখানকার থিওরি। এখন চলো আমরা হচ্ছে ম্যাথ প্র্যাকটিসে চলে যাই। আমাদের মোটামুটি অলমোস্ট সব থিওরি শেষ। ও, ডট ক্রসে আরো কিছু কথাবার্তা বাকি আছে। ডট ক্রস কোথায় গেল? শুধু ডট বলছি, তাই না?
উপাংশ থেকে ওদিকে চলে গেছি, শুধু ডট বলছি, ক্রস বলি নাই, শুধু ডটটা বলা হয়েছে, ক্রসটা বলা হয় নাই। আচ্ছা, ক্রসটা আমি বলে শেষ করতেছি। দেখ, ডটের পাশাপাশি ডটের আরো কিছু কথা বাকি আছে, সেটা হচ্ছে, দেখো, একক ভেক্টরকে যখন ডট করা হয়, আই ডট জে অথবা জে ডট কে অথবা কে ডট আই, যে কোনো দুইটা একক ভেক্টরকে ডট করলে জিরো পাওয়া যায়। কেন জিরো পাওয়া যায়? দেখো, ডট প্রোডাক্টে এখানে তুমি থিটার মান 90 ডিগ্রি বসাও তো, থিটা ইকুয়াল টু 90 হইলে কি হয়? থিটার মান 90 হলে cos 90 ডিগ্রি ভ্যালু কত হয়ে যাবে? cos 90 ভ্যালু হবে 0। তার মানে a ডট b ইকুয়াল টু কত হয়ে যায়? 0 হয়ে যায়। a ডট b ইকুয়াল টু কত হয়ে যায়? 0 হয়ে যায়। তার মানে একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টরের উপর লম্ব হয়, তাহলে তাদের ডট গুণন 0 হয়। মনে থাকবে, একটা ভেক্টর যদি আরেকটার উপরে লম্ব হয়, তাহলে কি হবে? ডট গুণন 0 হবে। মনে রাখবা কিভাবে, লম্ব হইলে ডট 0 হয়, লম্ব হইলে ডট 0 হয়, লম্ব হইলে ডট 0 হয়। আই জে এগুলা কি একটা আরেকটার উপরে লম্ব, যে কে একটা আরেকটার উপর লম্ব, কে আই একটা আরেকটার উপর লম্ব, এই কারণে তাদের ডট গুণন কত? 0 হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দুইটা ভেক্টর লম্ব কি বলে, লম্ব কিনা টেস্ট করার জন্য আমরা কি টেস্ট করব, যে যদি দুইটার ডট গুণন 0 হয় তাহলে তারা লম্ব হবে, যদি ডট গুণন 0 না হয় তাহলে তারা লম্ব হবে না। ক্লিয়ার? ওকে, তাহলে গেল এটা। তারপরে চলে আসো ক্রস গুণনের ক্ষেত্রে। ক্রস গুণন, ক্রস গুণন, ক্রস গুণনের দিক আছে, ঠিক আছে? ক্রস গুণনে কি আছে? দিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে। ক্রস গুণনের জন্য খেয়াল করো, আমাদের কাছে এ ক্রস বি, এই ক্রস গুণনের মানটা মানটা হবে এ বি সাইন থিটা। মানটা কি হবে? এ বি সাইন থিটা। কিন্তু দিক আছে, দিক এখানে লিখি নাই, আমি শুধু মানটা লিখতেছি এ বি সাইন থিটা। কিন্তু যদি আমি পুরোটা লিখতে চাই এ ক্রস বি মান এবং দিক সহ, তাহলে কি লিখবো? মানটা হবে এ বি সাইন থিটা, সাথে দিক বোঝানোর জন্য এই যে ইটা দিলাম, ইটা, এটা দিয়ে দিক বোঝাচ্ছে। এটা কোন দিকে? এটা হচ্ছে, খেয়াল করো, এটা মনে করো যে তোমার এ ভেক্টর, এটা মনে করো যে তোমার বি ভেক্টর, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা। এ এবং বি দুইটার উপরেই লম্ব বরাবর থাকবে হচ্ছে তোমার ইটা। এ এবং বি দুইটার উপরেই লম্ব। দেখো, খেয়াল করো, মনে করো হচ্ছে, কিভাবে দেখাবো, এটা দিয়েই দেখাই। মনে করো যে এই দিক বরাবর হচ্ছে তোমার এ ভেক্টর, ঠিক আছে? এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার এ ভেক্টর, এটা হচ্ছে তোমার বি ভেক্টর, দেখা যাচ্ছে? এটা হচ্ছে এ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এ থেকে বি এর দিকে ডান দিকের 4 আঙ্গুল ঘুরাইলে বৃদ্ধাঙ্গুলি যেই দিক নির্দেশ করে সেটা হচ্ছে তোমার ক্রসের দিক। তার মানে এটা এ, এটা বি যদি হয়, ক্রস গুণের দিক হবে এই যে উপরের দিকে খাড়া, এটা উপরের দিকেরটা। বোঝা গেল? তাহলে এই ক্রস গুণটা এটার সাথেও লম্ব হবে, এই ক্রস গুণটা এটার সাথেও লম্ব হবে, কারণ এরা যেই তলে আছে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা, ঠিক আছে? তাহলে ক্রস গুণের দিকটা বোঝা গেল, যেই তলে এ বি আছে তাদের সাথে লম্ব বরাবর থাকবে। তাহলে এ এবং বি উভয়ের সাথে লম্ব, উভয়ের লম্ব, উভয়ের সাথে লম্ব, উভয়ের সাথে লম্ব, এ এবং বি উভয়ের সাথে লম্ব, খাড়া উপরের দিকে অথবা খাড়া নিচের দিকে থাকবে। ওকে, আচ্ছা, এখন মনে রাখবা এই ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। ক্রস গুণন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। মেনে চলে না মানে একজনের জায়গায় আরেকজন চলে আসতে পারবে না। এ ক্রস বি যেই কথা, বি ক্রস এ একই কথা নয়। খুব ইম্পর্টেন্ট কথা, এ ক্রস বি যেই কথা, বি ক্রস এ একই কথা নয়। কিন্তু এ ক্রস বি যেই দিকে, বি ক্রস বি তার অপোজিট দিকে, এই কারণে সামনে মাইনাস দিলে আর কোনো সমস্যা হয় না। এই দুইটা ইনফরমেশন খুবই কাজের জিনিস। এ ক্রস বি আর বি ক্রস এ দুইটাকে সমান লেখা যাবে না। এ ক্রস বি যেই দিকে, বি ক্রস এ একই দিকে লেখা যাবে না, কিন্তু তার বিপরীত দিকে এটা লেখা যাবে। 3 নাম্বার কথা, এ ক্রস বি এর মান যা হবে, বি ক্রস এর মানও তাই হবে, এটাতে কোনো সমস্যা নাই। মান সেম হবে, কিন্তু দিক একটা উপরে আরেকটা নিচে, একটা উপরে আরেকটা নিচে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা,
তাহলে এই গেল কথা। তার সাথে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা এইভাবেও বের করতে পারি, tan ইনভার্স উপরে যদি হচ্ছে ক্রস গুণের মান বসাই, এটা আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, ক্রস গুণের মান নিচে হবে ডট গুণের মান, ক্রস গুণের মান ডিভাইডেড বাই ডট গুণের মান, ক্রস গুণের মান বাই ডট গুণের মান, ক্রস বাই ডট, থিটা ইকুয়াল টু tan ইনভার্স ক্রস বাই ডট, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখান থেকে বের করা যায়। ওকে, এটা আরেকটা তথ্য। তার সাথে আমি শেষ করব ফাইনাল কথা বলে আরেকটা ইম্পর্টেন্ট নোট, দুইটা ভেক্টরের যদি যোগফল এবং বিয়োগফলের মান সমান হয়, দুইটা ভেক্টরের যোগফলের মান এবং বিয়োগফলের মান সমান হয়, বাংলায় কথাই লিখে রাখো, যোগফল এবং বিয়োগফল সমান, এই কথার মানে হচ্ছে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব, এই কথার মানে হচ্ছে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান সমান হইলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব, এবং যদি পরস্পর লম্ব হয় তার মানে তাদের ডট গুণ হবে কত, 0। ক্লিয়ার? তার মানে যোগফল এবং বিয়োগফলের মান সমান হলে ভেক্টর দুইটা কিরকম আছে, লম্ব বরাবর অবস্থান করতেছে, তাদের ডট গুণ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি বলতে চাইছিলাম, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ, যদি এমন হয় যে পি এবং কিউ, পি ভেক্টরের মান যা, কি ভেক্টরের মান তাই, এবং তাদের লব্ধির মানও সেম, দুইটা ভেক্টর সমান, তাদের লব্ধির মানও তাদের সমান, মানে আমি কি বলতে চাচ্ছি যে এদিকে পি আছে সেটার মান হচ্ছে 10 নিউটন, এদিক বরাবর মনে করো কিউ আছে, কিউ আর একটা ভেক্টর আছে, যে ভেক্টরের মানও 10 নিউটন, পি ভেক্টরের মানও 10, কিউ ভেক্টরের মানও 10, এবং তাদের যে লব্ধি, সেই লব্ধির মানও 10। এই কথা কখন লেখা যাবে, শুধুমাত্র তখনই লেখা যাবে যখন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে। এটা আরেকটা তথ্য, পি এবং কিউ এর কোণ 120 ডিগ্রি হবে, মনে থাকবে। তাহলে দুইটা সমান ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে থাকে, কথা খেয়াল করবা, এখান থেকে আমি আবার বলতেছি, দেখো, পি এবং কিউ যদি সমান হয় এবং লব্ধিটাও যদি তাদের মানের সমান হয়, তার মানে আমি অবশ্যই বলতে পারবো যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যেটা আলফা, সেটা হবে কত, 120 ডিগ্রি। আবার আমি এটাও বলতে পারি যে পি এবং কিউ সমান এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে আর এর মানটাও পি এবং কিউ এর সমান হবে। বোঝা যায়? এইটা হইলে এটা লেখা যাবে, আবার এটা হইলে 120 ডিগ্রি সেটা লেখা যাবে, দুইটাই ভাইস ভার্সা, ঠিক আছে, 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে মনে রাখিও, যোগফল বিয়োগফল সমান হইলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, যদি দুইটা সমান ভেক্টর এবং তাদের লব্ধিও তাদের সমান, তার মানে হচ্ছে আলফার ভ্যালু 120 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের তথ্য। আর হচ্ছে ক্রস গুণের জন্য আরেকটু মনে রাখতে হবে, ক্রস গুণের কিছু প্রপার্টি আছে, আই ক্রস জে, আরেকটা হচ্ছে জে ক্রস কে, একটা হচ্ছে কে ক্রস আই। এটা একটু সিরিয়াল মনে রাখো, এই যে আমি এরকম একটা বৃত্ত দেখাচ্ছি, মনে করো এই পয়েন্টে হচ্ছে আই আছে, আই, এখানে জে আছে, আর এখানে হচ্ছে কে আছে, এবং এগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এই যে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এখন মনে রাখবা, আই এবং জে কে গুণ করলে কে পাওয়া যাবে, আই এবং জে কে গুণ করলে কে পাওয়া যাবে, জে এবং কে কে গুণ করলে আই পাওয়া যাবে, জে এবং কে কে গুণ করলে আই পাওয়া যাবে, কে এবং আই কে গুণ করলে জে পাওয়া যাবে, জে পাওয়া যাবে। ক্লিয়ার? ভেরি গুড। কিন্তু আমি যদি এটা বলি যে আই ক্রস কে, তারপর যদি বলি কে ক্রস জে, তারপরে যদি বলি জে ক্রস আই, তাহলে কি হবে, তাহলে কি হবে? এখন চিন্তা করো, এখন কি চিন্তা করবা? এখন চিন্তা করবা হচ্ছে আই ক্রস কে কিভাবে পাওয়া যায়। খেয়াল করো, আই থেকে যাওয়া উচিত কোন দিকে, জে এর দিকে যাওয়া উচিত, কিন্তু এটা চলে গেছে কোন দিকে, আই ক্রস কে, কে এর দিকে চলে গেছে, তার মানে কি ডিরেকশন ব্রেক করছে না, সে উল্টা দিকে চলে গেছে, উল্টা দিকে চলে গেলে সামনে একটা মাইনাস আসবে, সামনে একটা মাইনাস চলে আসবে, আর কিছু না। তাহলে কে ক্রস জে যাওয়া উচিত কোন দিকে, দেখো তো, কে ক্রস জে উল্টা দিকে গেছে না, উল্টা দিকে গেলে সামনে একটা মাইনাস, এবং যেটা অনুপস্থিত, কে জে আছে নাই কে আই, জে এবং আই আছে নাই কে, কেটা অনুপস্থিত, কিন্তু জে আর আই দেখো তো, জে থেকে আই, জে থেকে যাওয়া উচিত কে তে, কিন্তু সে উল্টা দিকে চলে আসছে, এই কারণে সামনে চলে আসবে মাইনাস। ক্লিয়ার? মনে থাকবে? ওকে, তাহলে এই এই প্রপার্টিগুলো মনে রাখবা। তার সাথে হচ্ছে যদি আমি নিজেরটার সাথে নিজের ক্রস নেই, আই ক্রস আই,
জে ক্রস জে, কে ক্রস কে, নিজেরটার সাথে নিজেকে যদি গুণ করা হয় আনসার হয় 0। নিজেরটার সাথে নিজের ক্রস করলে কত হয়? 0 হয়। নিজেরটার সাথে নিজের সাথে নিজে ক্রস করলে 0 হয়, কিন্তু নিজের সাথে নিজের ডট করলে আনসার আসে 1। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের থিওরির মোটামুটি একটা এন্ডিং। তারপরে নেক্সট ক্লাসে হচ্ছে, বা এই হচ্ছে থিওরি আলোচনা করলাম আমরা এতক্ষণ, ঠিক আছে? এখন থিওরির পরে হচ্ছে আমরা কোথায় চলে যাব? থিওরির পরে হচ্ছে আমরা ম্যাথ প্র্যাকটিসে চলে যাব, ম্যাথ প্র্যাকটিস করব, ঠিক আছে? এই বিগত বছরের এমসিকিউ গুলা সলভ করব আমরা এখান থেকে। ওকে, আচ্ছা আমি এই ভিডিওটাকে এখানে ক্লোজ করতেছি, এখানে শেষ করি। এটা অলরেডি 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। সো আমরা, এটা তোমরা যারা দেখে ফেলছো কংগ্রেচুলেশনস। এরপরে হচ্ছে আমরা ধুমধারাক্কা জাস্ট এমসিকিউ সলভ করে ফেলবো, দেখবা কোনোটাতেই তোমার কোনো সমস্যা হবে না। এখানে যা যা বললাম এগুলো একটু কষ্ট করে খাতায় লিখে রাখো, তাহলে তোমার কাজে দিবে। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পুরা তোমার কি বলে যতগুলো এমসিকিউ আছে বিগত বছরগুলোতে যে যে বোর্ডে আসছে সবগুলো আমরা সলভ করে ফেলবো। ওকে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফিজ।